নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডের থার্ড সেমিস্টারের প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আর এখানে তোমাদের যে পেডাগোজিক্যাল অ্যানালাইসিস সেটা নিয়ে আলোচনা করব। এটা হবে ফিজিক্যাল সায়েন্সের উপর পেডাগোজিক্যাল অ্যানালাইসিস। তোমাদের বিভিন্ন রকম লার্নিং ডিজাইন এবং প্রত্যেকটা পেডাগোজিক্যাল অ্যানালাইসিস, অ্যাসাইনমেন্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সমস্ত কিছু আলাদা আলাদা প্লেলিস্ট করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নেবে। দেখো, প্রথমে সূচিপত্র আমাদের কী আছে, ভূমিকা, তারপরে 2 নম্বর বলা হয়েছে শিক্ষা বিজ্ঞান ভিত্তিক পাঠ বিশ্লেষণের ধারণা, 3 নম্বর বলা হয়েছে শিক্ষা বিজ্ঞান ভিত্তিক পাঠ বিশ্লেষণের উদ্দেশ্য, 4 নম্বর বলা হয়েছে শিক্ষা বিজ্ঞান ভিত্তিক পাঠ বিশ্লেষণের তাৎপর্য, 5 নম্বর যে পয়েন্টটা আছে শিক্ষা বিজ্ঞানসম্মত বিশ্লেষণের নমুনা, তার মধ্যে আবার 6টা পয়েন্ট আছে, তার মধ্যে 7টা পয়েন্ট আছে। এখানে 7টা পয়েন্ট তোমরা দেখে নেবে। 6 নম্বরে আছে পারদর্শিতার অভিজ্ঞতা এবং 7 নম্বরে আছে উপসংহার। তাহলে আজকের ভিডিওতে এই পুরো প্র্যাকটিকামটা নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখো, প্রথমে ভূমিকার মধ্যে কী আছে, পেডাগোজিক্যাল অ্যানালাইসিসের বাংলা প্রতিশব্দ কী, অর্থাৎ পেডাগোজিক্যাল অ্যানালাইসিস বলতে আমরা কি বুঝি, এই শব্দটার উৎপত্তি কোথা থেকে হয়েছে। তারপরে বর্তমানে অভিধানভিত্তিক দিক থেকে পেডাগোজি বলতে বোঝায় থিওরি অফ টিচিং বা দ্য আর্ট অ্যান্ড দ্য সায়েন্স অফ এডুকেশনাল চিলড্রেন, অর্থাৎ পাঠ বিষয়বস্তুর বিজ্ঞানসম্মত বিশ্লেষণ, যা পাঠ্য বিষয়বস্তুর ওপর অত্যধিক গুরুত্ব দিয়ে শিক্ষাদান কাজকে যথাযথ করে তুলতে শিক্ষককে বিশেষভাবে সাহায্য করে। অর্থাৎ যে পড়ানোর যে কৌশলটা, শিক্ষকদের যে পড়ানোর ব্যাপারটা, সেটাই বলা হচ্ছে যে পেডাগোজিক্যাল অ্যানালাইসিসে খুব উন্নত মানের শিক্ষার ব্যবস্থার মাধ্যমে যে পড়ানোটা। দেখো, এখান থেকে তোমরা দেখে লিখে নেবে প্রথমেই। তাহলে ভূমিকা পেডাগোজিক্যাল অ্যানালাইসিস জিনিসটা কি। এর পরবর্তী পয়েন্টটা দেখে নিই কী আছে। শিক্ষা বিজ্ঞান ভিত্তিক পাঠ বিশ্লেষণের ধারণা, অর্থাৎ কি বলা হয়েছে, প্রথমেই দেখো, পাঠ্যক্রমে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বিষয় পাঠ্যসূচির একক, উপ একক, পূর্বর্জিত জ্ঞান, আচরণগত শিক্ষণ সামর্থ্যের জন্য সমন্বয় সাধন ছাড়াও শিক্ষণ কৌশলকে বিভিন্নভাবে আলোচনার মাধ্যমে যে পড়ানো হয়, কাজে লাগানো হচ্ছে। অর্থাৎ এখানে কি বলা আছে যে পাঠ্যসূচি যদি সময় উপযোগী, শিশুকেন্দ্রিকতার নীতি, কর্মকেন্দ্রিক নীতি, সমাজকেন্দ্রিক নীতি ইত্যাদির উপর ভিত্তি করে তৈরি না করা হয়, তবে পাঠ একক বিশ্লেষণ যথাযথ হবে না। অর্থাৎ পাঠ একক বিশ্লেষণের মধ্যে কি কি পয়েন্টটা রাখা উচিত। দেখো, এখানে যেমন দেওয়া আছে পেডাগোজি, দ্য সায়েন্স অফ টিচিং, অর্থাৎ শিক্ষণের বিজ্ঞান। আর অ্যানালাইসিস বলতে আমরা কি বুঝি, একককে কোনো ছোট ছোট উপাকে বিভাজন করা। এর পরবর্তী পয়েন্ট বলা হয়েছে যে শিক্ষা বিজ্ঞান ভিত্তিক পাঠ বিশ্লেষণের উদ্দেশ্য। এখানে পরপর দেখো কতগুলো উদ্দেশ্য দেওয়া আছে। প্রথম উদ্দেশ্য কি বলা আছে, শিক্ষকদের শিক্ষাদানকালে পূর্বে তাদের সঠিকভাবে প্রস্তুত হতে সাহায্য করে। তারপরে 2 নম্বর বলছে নির্দেশনামূলক উদ্দেশ্যের উপলব্ধির পরিপ্রেক্ষিতে বিষয়বস্তু এবং শিক্ষণ অভিজ্ঞতা সম্পর্ককে বুঝে নিতে শিক্ষককে সাহায্য করে। 3 নম্বর বলা হয়েছে শিক্ষক শিক্ষণ প্রক্রিয়াকে কার্যকরী ও যথোপযুক্ত করা। 4 নম্বর বলা হয়েছে প্রতিটি পাঠ্য বিষয়বস্তুকে বাস্তবমুখী করা। 6 নম্বর নির্দিষ্ট শিক্ষণ কৌশল, পদ্ধতি ও উপকরণ ব্যবহারের দ্বারা শিক্ষকের শিক্ষাদান কার্য সার্থক করা। এর পরবর্তী পয়েন্ট আছে শিক্ষা বিজ্ঞান ভিত্তিক পাঠ বিশ্লেষণের তাৎপর্য। অর্থাৎ এখানে যে শিক্ষা বিজ্ঞান ভিত্তিক পাঠ বিশ্লেষণের তাৎপর্যটা কি, সেটা পয়েন্ট করে করে খুব সুন্দর করে দেওয়া আছে। তোমরা ঠিক এইভাবে করে পয়েন্ট করে করে লিখে নেবে। প্রথমে বলা হয়েছে শিক্ষক বা শিক্ষিকা নির্দিষ্ট পাঠ একক কোন কৌশলে উপস্থাপন করবেন তা পূর্ব পরিকল্পিত হওয়ার শিক্ষণ ফলপ্রসূ হয়। 2 নম্বর বলা হয়েছে পূর্ব নির্ধারিত শিক্ষণ কৌশল অনুযায়ী শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে পারেন। 3 নম্বরে বলা হয়েছে পেডাগোজিক্যাল অ্যানালাইসিস শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যার পরিবর্তে অর্থপূর্ণ শিক্ষণ, আবিষ্কারের মাধ্যমে শিক্ষণ, সক্রিয়তার মাধ্যমে শিক্ষণ এবং সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষণের উপর গুরুত্ব আরোপ করে। তারপরে 4 নম্বরের পয়েন্ট বলা হয়েছে পেডাগোজিক্যাল অ্যানালাইসিস শিক্ষক বা শিক্ষিকাকে পাঠদানের জন্য তৈরি হতে সাহায্য করে। এই শিক্ষণ সহায়ক উপকরণ নির্বাচন এবং অভিজ্ঞাপত্র তৈরি করতেও সাহায্য করে।
এরপরে আমরা চলে আসছি মেন জায়গায়। প্রথমে তো পয়েন্টগুলো লিখে নিলাম, এবারে বলা হয়েছে শিক্ষা বিজ্ঞান সম্বন্ধ বিশ্লেষণের নমুনা। নমুনার মধ্যে প্রথমে 1 নম্বর বলা হয়েছে বিষয়বস্তুর বিশ্লেষণ। তার মধ্যে তোমরা প্রথমে দেখে নেবে, দেখো এইভাবে করে শ্রেণী, যেমন 10ম শ্রেণী, বিষয় কি ভৌতবিজ্ঞান, একক চলতরিৎ। তারপরে তোমরা যেদিন করবে সেখানে তারিখ দেবে, এখানে আমি তারিখটা দিয়ে নিই, তোমরা তোমাদের মতো তারিখ দিয়ে নেবে। উপ-এককের বিশ্লেষণ, এবার যেই যে উপ-এককে ভাগ করা হবে। আর পিরিয়ডের সংখ্যাটা তোমরা লিখে নেবে পাশে। প্রথমে 1 নম্বর বলা হয়েছে ওহমের সূত্র, 2 নম্বর তড়িৎ প্রবাহে তাপীয় ফল ও তড়িৎ ক্ষমতা, 3 নম্বর বলা হয়েছে তড়িৎ চুম্বক ও তড়িৎ চুম্বকীয় আবেশ। তারপরে আছে উপরোক্ত উপ-এককগুলিকে পাঠ বিশ্লেষণের জন্য নির্বাচন করা হলো। উপ-একক 1-এ বলা হয়েছে ওহমের সূত্র। প্রথমে আমরা লিখেছি যে ওহমের সূত্র। এবার বিষয়বস্তু সংক্ষিপ্ত ধারণা। ওহমের সূত্রটা কি? তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা ও 2 প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। এরপর আছে ব্যাখ্যা। দেখো পাশে একটা ছবি এঁকে, আমরা আগে ক্লাস 10-এ পড়েছি ওহমের সূত্রে, সেভাবে করে মনে করি কোনো পরিবাহীর 2 প্রান্ত এ এবং বি এর তড়িৎ বিভব যথাক্রমে VA এবং VB। তাহলে VA গ্রেটার দ্যান VB হলে এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহ হবে। তড়িৎ প্রবাহ I হলে ওহমের সূত্র অনুযায়ী কী হয়, I ভ্যারিয়াস VA মাইনাস VB। I ইজিক্যাল টু, যখন ভ্যারিয়াসটা তুলছি সেখানে আমাদের একটা কে হয়েছে VA মাইনাস VB, VA মাইনাস VB বাই I ইজিক্যাল টু 1/K। তারপরে আছে VA মাইনাস VB বাই I ইজিক্যাল টু R। এই 1/K এর মান পরিবাহী রোধ R এর সমান হয়। তাহলে VA মাইনাস VB ইজিক্যাল টু IR, V ইজিক্যাল টু IR, যেখানে বিভব প্রভেদ V ইজিক্যাল টু কি VA মাইনাস VB। এবার উপ-একক 2 আছে তড়িৎ প্রবাহে তাপীয় ফল ও বিশ্লেষণ। বিষয়বস্তু সংক্ষিপ্ত ধারণা। জুলের সূত্র। প্রথমে 1 নম্বর বলা হয়েছে প্রথম সূত্র, পরিবাহীর রোধ R এবং প্রবাহ মাত্রা যে T স্থির থাকলে পরিবাহিত উৎপন্ন তাপ H প্রবাহ মাত্রার বর্গের সাথে সমানুপাতিক, অর্থাৎ H ভ্যারিয়াস I² হয়, যেখানে R এবং T হলো স্থির। এরপরে দেখে নিই দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র বলা হয়েছে প্রবাহ মাত্রা I ও প্রবাহকাল T স্থির থাকলে পরিবাহিত উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সাথে সমানুপাতিক, H ভ্যারিয়াস R। তৃতীয় সূত্র বলা হয়েছে প্রবাহ মাত্রা ও পরিবাহীর রোধ স্থির থাকলে পরিবাহিত উৎপন্ন তাপ প্রবাহকালের সাথে সমানুপাতিক, অর্থাৎ H ভ্যারিয়াস T। সূত্র 3টি একত্রিত করলে H ভ্যারিয়াস I² RT, যেখানে K ইজিক্যাল টু 0.24 CGS পদ্ধতিতে। তাহলে H ইজিক্যাল টু K I² RT, K ইজিক্যাল টু 1 SI পদ্ধতিতে। এরপরে আছে উপ-একক 3। উপ-একক 3-এ বলা হয়েছে তড়িৎ চুম্বক ও তড়িৎ চুম্বকীয় আবেশ। এবার প্রথমে তাহলে দেখে নেব যে বিষয়বস্তু সংক্ষিপ্ত ধারণা। বিষয়বস্তু সংক্ষিপ্ত ধারণার মধ্যে কি বলা হয়েছে, কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং একটি তড়িৎ প্রবাহের উদ্ভব হয়। এই ঘটনাকে তড়িৎ চুম্বকীয় আবেশ বলা হয়। তারপরে বলা হয়েছে পরবর্তী পয়েন্ট, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র। প্রথম সূত্রতে কি দেওয়া আছে, ফ্যারাডের প্রথম সূত্র বলা হয়েছে যে কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ চলে। দ্বিতীয় সূত্র বলা হয়েছে তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের সাথে হারের সঙ্গে সমানুপাতিক। এরপরে বলা হয়েছে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্র। তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহ এমন একটি অভিমুখে হবে যাতে যে কারণে প্রবাহের সৃষ্টি হয় প্রবাহ সর্বদা সেই কারণকে বাধা দেয়। এরপরে বলা হয়েছে পূর্বর্জিত জ্ঞান। পূর্বর্জিত জ্ঞানের মধ্যে বলা হয়েছে 1 নম্বর কুলম্বের সূত্রটি বলতে পারবে, 2 নম্বর তড়িৎ বিভব এর সংজ্ঞা ও একক জানবে, বিভব প্রভেদের সংজ্ঞা বলতে পারবে, তড়িৎচালক বল ও বিভব প্রভেদের পার্থক্য বলতে পারবে। 4 নম্বর পয়েন্ট বলা হয়েছে শিক্ষা সংক্রান্ত উদ্দেশ্যাবলী। বৌদ্ধিক ক্ষেত্রে উপ-একক 1-এর স্মরণ করার থেকে ওহমের সূত্রটি বিবৃত করতে পারবে, পরিবাহী রোধের একক স্মরণ করতে বলতে পারবে। তারপরে এটা হচ্ছে অনুধাবন করা। 1 নম্বর রোধ ও রোধাঙ্কের পার্থক্য করতে পারবে। 2 নম্বর বলা হয়েছে রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের পার্থক্য করতে পারবে। এরপরে বলা হয়েছে প্রয়োগ করা। 1 নম্বর ওহমের সূত্রের ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করতে পারবে, দৈনন্দিন জীবনে অন্তরকের ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করতে পারবে।
তারপরে একটা আছে বিশ্লেষণ করা। বিশ্লেষণের মধ্যে কি বলা হয়েছে, ওহমের সূত্রটি ব্যাখ্যা করতে পারবে। 2 নম্বর বলা হয়েছে পরিবাহী তারের রোধ তারটির দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর কিভাবে নির্ভর করবে তা ব্যাখ্যা করতে পারবে। এরপরে আছে মূল্যায়ন করা। 1 নম্বর ওহমের সূত্র থেকে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। 2 নম্বর R1 ও R2 রোধের সমান্তরাল সমবায় তুল্য রোধ নির্ণয় করতে পারবে। পরবর্তী পয়েন্ট হলো সৃজন করা। 1 নম্বর অর্ধপরিবাহী রোধাঙ্ক উষ্ণতার লেখচিত্রটি আঁকতে পারবে। অতি পরিবাহীতে পদার্থের রোধাঙ্ক উষ্ণতা লেখচিত্রটি আঁকতে পারবে। এরপরে আছে উপ-একক 2 বৌদ্ধিক ক্ষেত্র। স্মরণ করার থেকে কী কী জিনিস জানতে পারবে, তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলো বিবৃত করতে পারবে। 2 নম্বর তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতার এসআই একক স্মরণ করে বলতে পারবে। তারপর একটা হচ্ছে অনুধাবন করা। অনুধাবন করার মধ্যে 1 নম্বর বলা হয়েছে যে পরিবাহিত উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের অভিমুখের উপর নির্ভর করে না ব্যাখ্যা করতে পারবে। 2 নম্বর বলা হচ্ছে বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তাপ ব্যবহার করার কারণ বলতে পারবে। তারপর একটা হচ্ছে প্রয়োগ করা। প্রয়োগের মধ্যে বলা হচ্ছে 1 নম্বর তড়িৎ প্রবাহে তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করতে পারবে। 2 নম্বর প্রবাহমাত্রা রোধ ও সমন্বয় এই 3টি বিষয়কে সংশ্লেষিত করে পরিবাহীতে উৎপন্ন তাপ ব্যাখ্যা করতে পারবে। এই পরবর্তী পয়েন্ট বিশ্লেষণ করা। পরিবাহিত উৎপন্ন তাপকে প্রবাহমাত্রা রোধ ও সময়ের সাপেক্ষে বিশ্লেষণ করতে পারবে। দেখো একই রকমভাবে মূল্যায়ন করার থেকে 2টো পয়েন্ট আছে এবং সৃজন করার থেকেও 2টো পয়েন্ট আছে। এরপরে বৌদ্ধিক ক্ষেত্র উপ-একক 3 স্মরণ করা। স্মরণ করার থেকে কি বলা আছে, 1 নম্বর চুম্বক বলরেখার সংজ্ঞা বলতে পারবে। তবে 2 নম্বর বলা আছে তড়িৎ চুম্বকীয় আবেশের সংজ্ঞা বলতে পারবে। এরপরে আছে অনুধাবন করা। অনুধাবন করার থেকেও 2টো পয়েন্ট আছে। ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের 2টি পার্থক্য করতে পারবে এবং অ্যাম্পিয়ারের সন্তর নিয়মটি ব্যাখ্যা করতে পারবে। তারপরে আছে প্রয়োগ করা। প্রয়োগ করা বলা হয়েছে বৈদ্যুতিক মোটরের ব্যবহারিক প্রয়োগ করতে পারবে। আর একটা পয়েন্ট আছে দেখে নেবে তোমরা। বিশ্লেষণ করার থেকে বলা হয়েছে 1 নম্বর বাল্যচক্র পরিবর্তিত প্রবাহে কাজ করে না কেন তা ব্যাখ্যা করতে পারবে। এরপরেও 2 নম্বর আরেকটি পয়েন্ট আছে। তারপরে আছে মূল্যায়ন করা। মূল্যায়নে বলা হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া দেখানোর জন্য ওরস্টেডের পরীক্ষাটি বর্ণনা করতে পারবে। আরেকটি পয়েন্ট আছে সৃজন করা। সৃজনে 1 নম্বর বলা হয়েছে বাল্যচক্রের চিত্রটি অঙ্কন করতে পারবে। আর 2 নম্বর বলা হয়েছে গৃহস্থলী বৈদ্যুতিক বর্তনীর একটি সরল লেখচিত্র অঙ্কন করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট শিখন কৌশল। শিখন পদ্ধতি। বক্তৃতা। 1 নম্বর জুলের সূত্রগুলি, তড়িৎ ক্ষমতা ও তড়িৎ শক্তির একক এর সংজ্ঞাগুলি, বৈদ্যুতিক হিটার ও স্থির কার্যপ্রণালী, ফিউজের ব্যবহার বক্তৃতার মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে। 2 নম্বর বলা হচ্ছে প্রতিপাদন। তড়িৎ ক্ষমতা ও তড়িৎ শক্তির এককগুলি এবং বৈদ্যুতিক হিটার, ইস্ত্রি ও ফিউজ তারের হোল্ডারে চিহ্নিত চিত্র চার্টের মাধ্যমে প্রতিপাদন পদ্ধতিতে উপস্থাপন করা হবে। 3 নম্বর আবিষ্কার। আবিষ্কারের মধ্যে কি বলা হয়েছে যে শিক্ষার্থীরা জুলের যে সূত্রগুলোর সততা নিজেরা পরীক্ষা করে দেখার চেষ্টা করবে এবং নিজেদের আবিষ্কারের ভূমিকায় দেখবে। 4 নম্বর বলা হয়েছে পরীক্ষণ। শিক্ষিকার সাহায্যে জুলের সূত্রগুলিকে পরীক্ষা করে শিক্ষার্থীদের দেখাবেন। বি আছে শিক্ষা সহায়ক উপকরণ। 1 নম্বর সাধারণ উপকরণ, চক, ডাস্টার, নির্দেশক দণ্ড। 2 নম্বর বলা হয়েছে যে বিশেষ উপকরণ। বিশেষ উপকরণের মধ্যে বলা হয়েছে তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতার একক সম্মিলিত চার্ট। বি বলা হয়েছে বৈদ্যুতিক হিটার, ইস্ত্রি ও ফিউজ তারের হোল্ডারে চিহ্নিত চিত্রের চার্ট। সি বলা হয়েছে 2টি ব্যাটারি এবং ডি বলা হয়েছে একটি সরু তার ও একটি মোটা তার। এরপরে দেখো ব্ল্যাকবোর্ডের ব্যবহার, অর্থাৎ ব্ল্যাকবোর্ডে তোমরা কিভাবে লিখবে সেটার ব্যবহার এখানে দেখানো হয়েছে। আলাদা করে তোমরা অবশ্যই জানো যে লার্নিং ডিজাইন করছো, কালো কালারের যে আলাদা করে কৃষ্ণফলকের যে কিনতে পাওয়া যায় ব্ল্যাকবোর্ডের যে পেপারগুলো, সেগুলো কিনে সেখানে বিষয় লিখবে, শ্রেণী লিখবে এবং রোধের এককের সংজ্ঞা, প্রত্যেকটা যেই জিনিসগুলো পড়ানো হচ্ছে অর্থাৎ পড়ানোর সময় বোর্ডে লেখা হবে সেগুলো তোমাদের এইভাবে করে বোর্ডে লিখে দেখাতে হবে। এর জন্য আলাদা কালারের হোয়াইট কালারের পেন পাওয়া যায়, সেই পেনের সাহায্যে তোমরা এগুলো লিখে নেবে। দেখো পরপর পয়েন্ট করে দেওয়া আছে। তড়িৎ ক্ষমতার এসআই এককের সংজ্ঞা দেওয়া আছে। তারপরে R1 ও R2 রোধের শ্রেণী সমবায় তুল্য রোধ, অর্থাৎ R=R1 + R2। আর সমান্তরালের ক্ষেত্রে সূত্র কি হয়, 1/R=1/R1 + 1/R2। এরপরে বলা হয়েছে সি চক ও ব্ল্যাকবোর্ডের ব্যবহার।
রোধের এককের সংজ্ঞা, তড়িৎ ক্ষমতার এককের সংজ্ঞা ছকের সাহায্যে ব্ল্যাকবোর্ডে লিখে দেবেন। শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় তুল্য রোধের সমীকরণটি ব্ল্যাকবোর্ডে লিখে দেবেন। ডি বলা হয়েছে কাজের পত্র। 1 নম্বর শূন্যস্থান পূরণ করো, তড়িৎ শক্তির এসআই এককটি লেখো। 2 নম্বর হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রবাহ মাত্রা ও প্রবাহকাল স্থির দেখে পরিবাহীর রোধ বাড়ালে পরিবাহিত উৎপন্ন তাপ কমে বাড়ে না একই থাকে। 3 নম্বর বলা হয়েছে তড়িৎ প্রবাহে তাপীয় ফলের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো, এটি প্রয়োগমূলকের মধ্যে পড়ছে। 4 নম্বর বলা হয়েছে একটি ফিউজ তার হোল্ডারের চিত্র এঁকে ফিউজ তারের সংযোগ দেখাও। এরপরে 6 নম্বর বলা হয়েছে বিষয়বস্তু ধারণা ও উদাহরণ। ধারণার মধ্যে কি আছে দেখো। 1 নম্বর বলা হয়েছে এইচ ভ্যারিয়াস আই স্কয়ার, আর এদিকে উদাহরণের মধ্যে বলা হয়েছে আর এবং টি স্থির দেখে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হলে উৎপন্ন তাপ 4 গুণ হবে। 2 নম্বর বলা হয়েছে যে এইচ ভ্যারিয়াস আর, আই ও টি স্থির থাকবে। বর্তনীতে স্থির প্রবাহ মাত্রার জন্য মোটা তার অপেক্ষা সরু তার এর ব্যবহার করলে বেশি তাপ উৎপন্ন হয়, কারণ সবুজ তারের রোধ বেশি হয়। এরপরে আছে অভিক্ষাপত্রের খসড়া। দেখো এই অভিক্ষাপত্রের খসড়াটা তোমাদেরকে খুব ভালো করে বুঝে নিতে হবে, আর ঠিক এই রকমভাবেই করতে হবে। প্রথমে জ্ঞানমূলক, স্মরণমূলক, উপলব্ধি, প্রয়োগ, বিশ্লেষণ, মূল্যায়ন, সৃজন, আর মোট নম্বর। তারপরে বলা হচ্ছে শতকরা, অর্থাৎ তথ্যগত জ্ঞানের থেকে। এবার কোন বিষয় থেকে, তার মধ্যে আবার দেখো যে স্মরণের মধ্যে থেকে আবার 3টে ভাগ আছে, উপলব্ধি প্রত্যেকটার মধ্যে ভাগ আছে। এবার সেখান থেকে দেখে নিতে হবে তোমাদের কোন সাবজেক্টে কত মার্কসের আর কতগুলো প্রশ্ন করা হলো। যেমন প্রত্যেকটা তথ্যগত জ্ঞানের থেকে দেখো এখানে 3টে প্রশ্ন করা হয়েছে, প্রত্যেকটা 1 মার্কস করে, তার টোটাল নম্বর কত হলো 3। ঠিক সেই রকম একই রকমভাবে তারপরে ধারণাগতর মধ্যে থেকে দেখো 1 বাইরে ব্র্যাকেটে 3 লেখা আছে, এরকমভাবে করে তোমরা বুঝতে পারবে। তাই তোমরা মোট দেখে নেবে কত নম্বরে প্রশ্ন করা হচ্ছে এবং টোটাল সেই হিসাবে করে পার্সেন্টেজ বের করে নেবে। এরপরে আছে যে পারদর্শিতার অভিক্ষাপত্র। বিষয় তোমরা ভৌতবিজ্ঞান জানো, শ্রেণী 10ম, এবং একক কি চলতরিতের উপর আমরা করছি। পূর্ণমান 30, সময় মোট কত 60 মিনিট। এটা একটা প্রশ্ন তৈরি করাবে। 1 নম্বর বলা হচ্ছে যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন কটা করা হচ্ছে, 1 নম্বরে 5টা প্রশ্ন করা হয়েছে। এই যে প্রশ্নটা হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু সম্পূর্ণ যে আমরা এর আগে যে দেখলাম ছকটা, তার উপর বেস করে টোটাল নম্বরটা কিন্তু ওখানে আছে। 2 নম্বর যেমন বলা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ঠিক আছে। তাহলে ওখানে আমাদের দেওয়া ছিল সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, এইভাবে করে। তাহলে 2 নম্বরে 5টা প্রশ্ন করা হয়েছে, সেখানে টোটাল কত 10 মার্কস আছে। দেখো ABCD করে এখানে প্রশ্নগুলো দেওয়া আছে, প্রশ্নগুলো আমি আর বলছি না, এগুলো তোমরা ভালো করে দেখে নেবে। তাহলে এটা হচ্ছে সংক্ষিপ্তর ক্ষেত্রে যেমন কি SA সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, এইভাবে করে শর্ট করে লেখা থাকে, বা বড় করেও তোমরা ছকের মধ্যে লিখে নিতে পারো সেক্ষেত্রে। এরপরে কি আছে দেখে নিই। এরপরে বলেছে রচনাধর্মী প্রশ্ন, অর্থাৎ বড় যে প্রশ্নগুলো সেগুলো এখানে আছে 3 গুণ 5, অর্থাৎ 15টা প্রশ্ন, 15 নাম্বার। তাই টোটাল এখানে 5টা প্রশ্ন আছে, 3 নম্বর করে, ওটা হচ্ছে টোটাল 15 নাম্বার। এইভাবে করে তোমরা একটা অভিক্ষাপত্র তৈরি করে নেবে। এরপরে চলে আসছে আমরা একদম লাস্ট পয়েন্টে, উপসংহার। সমস্ত কিছু শেষে তোমরা একটা উপসংহার লিখে নেবে পুরো বিষয়টার উপর। এই উপসংহারটা ঠিক এইভাবে করে তোমরা পুরো প্র্যাকটিকামটি করে নেবে। আশা করছি তোমাদের ভিডিওটি কাজে লাগবে, এবং এছাড়াও যদি অন্যান্য কোনো প্র্যাকটিকামের প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো, এবং অন্যান্য সাবজেক্টের পেডাগোজিক্যাল অ্যানালাইসিসগুলো আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট থেকে চেক করে নেবে পেডাগোজিক্যাল অ্যানালাইসিসের যে প্লেলিস্টটা করা আছে সেটার মধ্যে, এবং তোমাদের বন্ধুদের সাথে চ্যানেলটি অবশ্যই শেয়ার করে নিও, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আরও একবার বলবো, চ্যানেলটিতে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখানে ভিডিওটি শেষ করছি।